আরে ভাই সাজিসকে ও 3 দিন বললাম, কয়দিন আগে টিউশনি করে চলতো, আজকাল প্যারাডো পাজর গাড়ি নিয়ে চলে। এদেরকে এখনই টুটি টেনে ধরতে হবে, তাহলে যখন পিঠ থেকে যাবে এই শান্তি থাকবে না। সময়টা অনেক খারাপ যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের। রাজনৈতিক অস্থিতিশীলতা, তারপর হচ্ছে ওনার মাঝে মাঝে চিন্তা ভাবনা না করে কথা বলে ফেলা, তাও ইন্টারন্যাশনাল লেভেলে, যেই কথাটা আবার আধা ঘন্টা পরেই দেখা গেল যে কথাটা। দেখেন, এখন এইমাত্র একটা খবর, নগদের 150 কোটি টাকা আত্মসাতের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে এবং বলা হচ্ছে যে, আমরা হুঁশিয়ার করে বলছি, এরপর থেকে যেখানে আমাদের পিছনে লাগবে সেখানে আমরা প্রতিরোধ করে চলবো। ছোট্ট একটি সার্কাস পার্টি করেছে, সেই সার্কাস পার্টির নেতারা আজকে জাতীয় পার্টির বিরুদ্ধে তারা বিক্ষোভ করে। কত বড় সাহস তাদের, কত বড় কলিজা। ওনারটা ভুল ছিল অথবা ওনার কাছে তথ্য ছিল না, ওনার কাছে তথ্য ছিল না, এটা আবার অনেকে মানতেও চাচ্ছে না। তো এই টালমাটাল পরিস্থিতিতে রাজনৈতিক বন্ডিংটা আমরা দেখছি, এনসিপি জামাত একটা লাইনে আসছে, ডক্টর ইউনূসের সোজা যে লাইনে হাঁটছেন, বাকি আছে বিএনপি। বিষয় উপদেষ্টা বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তোয়েব, সে বলছে যে সে কোনোভাবেই এটা ছাড় দেবে না, একটা টাকাও নয়সয় করার জন্য তিনি বাংলাদেশে আসেন। দেখ, এখন যে খবর, তাদের এই গণঅধিকার পরিষদ কারা, এদেরকে আমরা পাত্তাই দিচ্ছি না। এদের মতো এরা এই নুরুলকে দেখছেন গণভবনে গিয়ে শেখ হাসিনাকে আম্মা বলে ডাকছে, তার মায়ের প্রতিচ্ছবি শেখ হাসিনার মধ্যে দেখতে পায়। এরা তো বর্তমানে জীবিত মোস্তাক। অর্থনৈতিকভাবে দেশ খুব বেশি শক্তিশালী নাই, বিদেশি বিনিয়োগ নাই। তো এই যে পরিস্থিতিকে মোকাবেলা করার জন্য, বাজেট পরিকল্পনা করার জন্য, দেশের অর্থনীতি চাঙ্গা করার জন্য, রাজস্ব বাড়ানোর জন্য দরকার হচ্ছে বিদেশি বিনিয়োগ আসবে, কলকারখানা এস্টাবলিশড হবে, কোম্পানিগুলো। আমাদের নিরীহ জাতীয় পার্টির কর্মীরা তারা মিছিল করেছে, আতঙ্কিতভাবে তারা হামলা করেছে। এরপরে কি হয়েছে, আবার তারা রাত্রে এসে চূড়া করতে হামলা করে আমাদের পার্টি অফিস তারা ভেঙে দিয়েছে। এরপর লালমানিরহাটে আমাদের পার্টি অফিস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, দেশের এমন ক্লান্তিকর পরিস্থিতিতে আর কিছুক্ষণের মধ্যে বা আর কিছুদিনের মধ্যে হয়তো ডক্টর ইউনূস মাথা গোজার ঠাঁই না পেয়ে হয়তো বাংলাদেশের প্রধান উপদেষ্টা থেকে কিছুদিনের মধ্যে হয়তো পদত্যাগ করতে যাবে, এমন একটি খবর গণমাধ্যমে কিন্তু আসছে। দর্শক, দূর দূরান্ত দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন, তাদেরকে শুধুমাত্র একটি মাত্র অনুরোধ করছি, ভিডিওটি, এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। দর্শক, আপনারা ইতিমধ্যে ভিডিওর শিরোনাম দেখে বুঝতে পারছেন আজকের এই ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তাই আমি আর বেশি কথা বাড়াতে যাচ্ছে না বা বেশি কথা বলতে যাচ্ছে না। এখনই আমরা সম্পূর্ণ বিস্তারিত দেখার জন্য পাশে থাকা স্ক্রিনের পর্দায় চলে যাব ইনশাল্লাহ। তবে তার আগে আপনাদের কাছে শুধুমাত্র ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে প্লিজ দয়া করে ভালোবেসে এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই গুরুত্বপূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। দর্শক, চলুন এবারে আমরা সম্পূর্ণ বিস্তারিত দেখার জন্য পাশে থাকা স্ক্রিনের পর্দায় চলে যাই। সময়টা অনেক খারাপ যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের। রাজনৈতিক অস্থিতিশীলতা, তারপর হচ্ছে ওনার মাঝে মাঝে চিন্তা ভাবনা না করে কথা বলে ফেলা, তাও ইন্টারন্যাশনাল লেভেলে, যেই কথাটা আবার আধা ঘন্টা পরেই দেখা গেল যে কথাটা ওনারটা ভুল ছিল অথবা ওনার কাছে তথ্য ছিল না, ওনার কাছে তথ্য ছিল না, এটা আবার অনেকে মানতেও চাচ্ছে না। তো এই টালমাটাল পরিস্থিতিতে রাজনৈতিক বন্ডিংটা আমরা দেখছি, এনসিপি জামাত একটা লাইনে আসছে, ডক্টর ইউনূসের সোজা যে লাইনে হাঁটছেন, বাকি আছে বিএনপির পাশাপাশি আমজনতা। যদিও দেশে আমজনতা বলতে কোনো জনতা নাই, তারপরেও ব্যবসায়ী যারা আছে, খেটে খাওয়া মানুষ আছে। তথ্য হচ্ছে গত 10 মাসে প্রায় 3 লক্ষের উপর মানুষ দেশে বেকার হয়ে গেছে। কেন? কলকারখানা প্রতিষ্ঠানগুলো মালিকানা বদল হয়েছে, অনেকে পলাতক আছে। পাশাপাশি অর্থনৈতিকভাবে দেশ খুব বেশি শক্তিশালী নাই, বিদেশি বিনিয়োগ নাই। তো এই যে পরিস্থিতিকে মোকাবেলা করার জন্য, বাজেট পরিকল্পনা করার জন্য, দেশের অর্থনীতি চাঙ্গা করার জন্য, রাজস্ব বাড়ানোর জন্য দরকার হচ্ছে বিদেশি বিনিয়োগ। এটা এই মুহূর্তে খুবই পজিটিভ একটা অবস্থান ডক্টর ইউনূসের জন্য না, আমি মনে করি বাংলাদেশের জন্য। কারণ বাংলাদেশের অর্থনীতি চাঙ্গা হওয়া জরুরি। বিদেশি বিনিয়োগের যে খরা গত 10 মাসে আমরা দেখছি, সেখান থেকে বের হয়ে আসতে হবে বাংলাদেশকে। আর এই জন্য চীন, তারা সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে। তারা তাদের যে উদ্দেশ্যে বাংলাদেশের দরকার হচ্ছে এখানে বিনিয়োগ আনা। আশা করি এই সফরে ডক্টর ইউনূসের জন্য পজিটিভ হবে, বাংলাদেশের জন্য পজিটিভ হবে। বিনিয়োগ আসবে, কলকারখানা এস্টাবলিশড হবে, কোম্পানিগুলো রান করবে, সেখানে মানুষের কর্ম হবে, তারপর সবকিছু সুন্দরভাবে চালিত হবে। কিন্তু বিডার আশিক চৌধুরীর এত সুন্দর প্রেজেন্টেশনের পরেও খুব বেশি বিনিয়োগ বাংলাদেশ পায়নি, এবং এটা সবাইকে আশ্চর্য করছে যে আমরা সবাই ভাবতাম ডক্টর মোহাম্মদ ইউনূস ম্যাজিক ম্যান, তিনি ক্ষমতায় আসবেন, বিদেশ থেকে বিদেশিরা লাইন ধরে বাংলাদেশে বিনিয়োগ করবে, কিন্তু ওইরকম দেখছি না। তবে ওয়ান এন্ড অনলি একটা দেশটার নাম হচ্ছে চীন। চীনের যে অবস্থানটা আমার কাছে মনে হয় ডক্টর ইউনূস আর শেখ হাসিনা, খালেদা জিয়া তারা বোঝে না। তারা বোঝে যে চেয়ারে আছে, তাদেরকে তাদের দরকার, এবং
এই চেয়ারে থাকা লোকগুলা যে ঝামেলাগুলা পোহাচ্ছে কোনটা মেজর সেটার একটু সমাধান করে দেওয়া, আর বিনিময়ে বাংলাদেশ নামক রাষ্ট্রে ভারতের চেয়ে চীনের আধিপত্যটা যেন বেশি বিস্তৃত হয়, এটা অবশ্যই টার্গেট। যাই হোক, আমরা আমাদের ধান্দা চিন্তা করি যে আমাদের বিনিয়োগ দরকার। আগামী পরশুদিন থেকেই, মানে আগামীকালকে থেকেই অনুষ্ঠিত হবে বাংলাদেশ চীন অর্থনৈতিক এবং বাণিজ্য কমিশনের একটা বৈঠক, আর নেতৃত্ব দেবেন বাংলাদেশের পক্ষে ডক্টর সালেউদ্দিন আহমদ এবং চীনের পক্ষে থাকবেন ওয়াং ওয়েনতাও। একই দিনে গার্মেন্টস ব্যবসায়ীদের সঙ্গেও চীনা উদ্যোক্তাদের পৃথক ম্যাচ মেকিং সভা হবে। এছাড়া চীনা প্রতিনিধি দলের একটি অংশ গাজীপুরের আপনার একটি তৈরি পোশাক কারখানাও পরিদর্শনে যাবেন। চীনের মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে চীন যৌথ বাণিজ্য কমিশনের বৈঠকে অংশগ্রহণ এবং বাংলাদেশে বিনিয়োগের ঘোষণা দেওয়া। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা বলছে যে আমদানি রপ্তানি বাধা দূরীকরণ, ব্যবসা বাণিজ্য সহজীকরণ, যৌথ ওয়ার্কিং গ্রুপ এবং ইতিমধ্যে একটা খসড়া প্রস্তাব বাংলাদেশ সরকারের কাছে চীন পাঠিয়েছে, আর সরকার সেটার উপর ওয়ার্ক করছে। আর এই মুহূর্তে চীনের এই প্রতিনিধি দলের আগমন, ওনার যে চাপগুলা ছিল, মনস্তাত্ত্বিক চাপে অর্থনীতি একটা বড় ভূমিকা কাজ করছিল, তো সেখানে অনেকটাই আপনার কি বলা যায় সাহস যোগাবে। ভালো থাকুন। দেখেন, এখন এইমাত্র একটা খবর, নগদের 150 কোটি টাকা আত্মসাতের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে এবং বলা হচ্ছে যে নাহিদের অর্থাৎ সাবেক যে উপদেষ্টা ছিলেন এই মন্ত্রণালয়ের তথ্য প্রযুক্তি, তার যে পিএ আতিক মোর্শেদ এবং তার স্ত্রী জুইকে দুদক তলব করতে পারে। তাহলে দেখেন, এই যে জাকিয়া সুলতানা জুই এবং আতিক মোর্শেদ, তো ওনারা 150 কোটি টাকা আত্মসাতের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে, এখন জিজ্ঞাসাবাদ করা হতে পারে। এই ঘটনাটা কি দাঁড়ালো? তাহলে আমাদের এই যে বলা হচ্ছে যে এই যে ছাত্ররা আমাদের আলোকিত করবে, আমাদের উপদেষ্টা পরিষদ, গণঅভ্যুত্থানের চেতনা, অনেক কিছু হলো, তো এটা কি শুধু পিএ পিএস এরাই জড়িত, মানে তার বসরা জড়িত না? এটা হয় কোনোদিন? সাধারণত তাই তো হয়, আমাদের মন্ত্রীরা তো সরাসরি কখনো হয় না, তার পিএ পিএস বউ শাশুড়ি যখন কি ধরায় তখন বেরোয় যে আসলে তো উনি হলো আসল। এইটা কি বলবেন? এটা তো এখন বলতেও পারতেছি না, আইনের বিষয়। কিন্তু এই যে ব্রেকিং আমার পাশেই চলতেছে যে নগদের 150 কোটি টাকা আত্মসাতের অভিযোগের প্রাথমিক সত্যতা মিলেছে, এখন জিজ্ঞাসাবাদ করা হতে পারে আতিক মোর্শেদ এবং তার স্ত্রীকে। এখন তো দেখা যাচ্ছে আস্তে আস্তে অনেক কিছু বেরোচ্ছে, 150 কোটি টাকা। ওইদিকে সে আসিফ মাহমুদ সজীব ভুইয়া, তারও পিএ না পিএস, তারাও হলো ওইরকম কোটি, মানে 100 কোটি টাকার নিচে কোনো কারবার নেই। তো ওই অনেকে বলছেন যে তাহলে আর ওই জাহাঙ্গীর, শেখ হাসিনার পিয়ন জাহাঙ্গীর আর কি দোষ করলো? তো সব এখন দেখা যাচ্ছে যে জাহাঙ্গীরদের বংশধর তারা এখন বিস্তার করছে, এই ছাত্র উপদেষ্টাদের কাঁধে শহর হয়েছে, অথবা তাদের পদতলে বা পতাকা তলে, তাদের ছায়ার নিচে, ছাতির নিচে তারা এখন পুষ্ট হচ্ছে। খুবই মানে ইমেজটা, সরকারের ইমেজটা তো নষ্ট হচ্ছে। এটা গত কয়েকদিন থেকে কিন্তু চলতেছে। এবং যেই এখন যে দায়িত্বে আছেন আইসিটি বিষয়ক উপদেষ্টা বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তোয়েব, সে বলছে যে সে কোনোভাবেই এটা ছাড় দেবে না, একটা টাকাও নয়ছয় করার জন্য তিনি বাংলাদেশে আসেন। যাক, এখন যে খবর যে নিয়োগের অনিয়মের অভিযোগে তথ্য প্রযুক্তির উপদেষ্টা নাহিদ ইসলাম এবং প্রধান উপদেষ্টা আইসিটি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তোয়েবের ব্যক্তিগত কর্মকর্তা পিএ আতিক মোর্শেদের স্ত্রী নগদের কর্মকর্তা জাকিয়া সুলতানাকে ডেকেছে দুর্নীতি দমন কমিশন। দুদক থেকে জাকিয়াকে আগামীকাল সোমবার কমিশনে হাজির হতে বলা হয়েছে। এখন টেলিভিশনের স্ক্রলে দেখা যাচ্ছে যে না, আতিক মোর্শেদকেও ডাকা হইতে পারে। প্রচুর সরকারি টাকা লেনদেন হতো এই নগদের মাধ্যমে, প্রচুর টাকা পাচার হতো, এই সমস্ত তো নানান কেলেঙ্কারি আছে। এখন সেই কেলেঙ্কারি বন্ধ করার বদলে দিন বদল যখন হইলো, অর্থাৎ পট পরিবর্তন হইলো, তখন যারা আসলো তখন এসে তারা আবার সেই নগদের সেই দুর্নীতিবাজ যারা কর্মকর্তা বা মালিক তাদের সাথে যোগসাজশ করে এখন কি করলো, ওই আতিক মোর্শেদ তার স্ত্রীকে ওখানে চাকরি দিল, বলতে না রে যোগ্যতার ভিত্তিতে ঠিক। তো এটা কি হয়? তাদেরই অধীন যখন প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানে যখন কি দেওয়া হয় কোনো চাকরি এবং পিএর হলো স্ত্রী, তখন বোঝা যায় এখানে ডালমে কুচ কালা হয়। ছাত্রদের যে গণঅভ্যুত্থানের চেতনার প্রতীক হিসাবে যে ছাত্ররা সরকারে থাকবে, সেই জায়গাটাও কিন্তু মলিন হয়ে গেল এই ঘটনায়। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আরে ভাই সাজিসকে ও 3 দিন বললাম, কয়েকদিন আগে টিউশনি করে চলতো, আজকাল প্যারাডো বাজার গাড়ি নিয়ে চলে। এদেরকে এখনই টুটিতে নিরত হবে, তাহলে যখন পিঠ থেকে যাবে এই শান্তি থাকবে না। আমি হুঁশিয়ার করে বলছি, এরপর থেকে যেখানে
আমাদের আমাদের পিছনে লাগবে সেখানে আমরা প্রতিরোধ গড়ে তুলবো। ছোট্ট একটি সার্কাস পার্টি করেছে, সেই সার্কাস পার্টির নেতারা আজকে জাতীয় পার্টির বিরুদ্ধে তারা বিক্ষোভ করে। কত বড় সাহস তাদের, কত বড় কলিজা তাদের। এই গণ অধিকার পরিষদ কারা? এদেরকে আমরা পাত্তাই দিচ্ছি না। এদের মতো এই নুরুকে দেখছেন গণভবনে গিয়ে শেখ হাসিনাকে আম্মা বলে ডাকছে, তার মায়ের প্রতিচ্ছবি শেখ হাসিনার মধ্যে দেখতে পায়। এরা তো বর্তমানে জীবিত মোস্তাক। এনসিপির কিছু নেতাকর্মী এবং এই বিকাশ নুরেরা এবং বিকাশ রকেট রাষ্ট্ররা, এরা এই দেশটাকে এখন অস্থিতিশীল অবস্থায় নিয়ে আসতেছে। আরে ভাই সাজিসকে ও 3 দিন বললাম, কয়েকদিন আগে টিউশনি করে চলতো, আজকাল প্যারাডো বাজার গাড়ি নিয়ে চলে। আচ্ছা বঙ্গবন্ধুর বাক্সে ওর ভিডিও আপনারা দেখেন নাই? ও বঙ্গবন্ধু এবং আমাদের এই যে ছাত্রলীগের সাদ্দাম, তারপরে আপনার এই যে গোলাম রাব্বানি, ওদের চানাচুর খাওয়াতে হাত দিয়া, ওদের বাদাম ছিলে দিয়ে ওদের মুখে তুলে দিত। আজকে সেই ছাত্রলীগ বললাম, এই জন্য বললাম ওরা হলো জীবিত মুস্তাক। এরা আওয়ামী লীগেরটা খেয়ে, ছাত্রলীগের খেয়ে হলে থেকেছে, এখন আবার তারা সেইখান থেকে এসে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলছে, আজকে জাতীয় পার্টির বিরুদ্ধে বলবো। ওরা হলো সবচেয়ে বড় দোষর। জাতীয় পার্টিকে যদি দোষর বলা হয়, ওরা হলো মহাদোষর। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচন, সেখানে তারা বলছে যে একজন জঙ্গিকে নিয়োগ দেওয়া হয়েছে, কিন্তু আমরা পরক্ষণে দেখলাম সে একটা ডিউ লেটার দিয়েছিল তার নিজস্ব লোককে নিয়োগ দেওয়ার জন্য। সেটাও সে মানে সেটা আমরা আপনাদের মাধ্যমে আমরা পেয়েছি। তারপরে গতকালকে বরিশাল আমাদের নিরীহ যারা আমাদের মাননীয় চেয়ারম্যানের বাড়িতে হামলার পরে আমাদের নিরীহ জাতীয় পার্টির কর্মীরা তারা মিছিল করেছে, আতঙ্কিতভাবে তারা হামলা করেছে। এরপরে কি হয়েছে, আবার তারা রাত্রে এসে চূড়া করতে হামলা করে আমাদের পার্টি অফিস তারা ভেঙে দিয়েছে। এরপর লালমানিরহাটে আমাদের পার্টি অফিসকে তারা জ্বালিয়ে দিয়েছে। আজকে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে মোসাদের এজেন্ট, তারা এটা নিয়ে আমরা কেন সারা বাংলাদেশের মানুষ জানে যে তারা মোসাদের এজেন্ট এবং তারা বিভিন্ন মানুষের কাছ থেকে ঘুষ, দুর্নীতি, বিকাশে টাকা নেওয়া, সেটা নিয়ে ছোট্ট একটি সার্কাস পার্টি করেছে। সেই সার্কাস পার্টির নেতারা আজকে জাতীয় পার্টির বিরুদ্ধে তারা বিক্ষোভ করে। কত বড় সাহস তাদের, কত বড় কলিজা তাদের। এটা জাতীয় পার্টির সারা বাংলাদেশের নেতাকর্মীরা কোনোভাবেই মেনে নেবে না। দর্শক বন্ধুরা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত এই গুরুত্বপূর্ণ নিউজটি দেখার জন্য। পরিশেষে এই ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। সেই সাথে আপনাদেরকে অনুরোধ করে বলছি, আপনি যদি এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ দয়া করে ভালোবেসে এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী আরও আলোচিত আপডেট সংবাদ পাওয়ার জন্য। সর্বদা আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।